হঠাৎ করে যদি বাড়িতে সন্ধ্যের সময় তোমার ইচ্ছা করে পাপড়ি চাট খেতে, তাহলে কিন্তু অবশ্যই আমার আজকের এই রেসিপিটা দেখে তুমি বাড়িতে একদম দোকানের থেকেও ভালো পাপড়ি চাট বাড়িতে বানিয়ে নিতে পারবে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে যে পাপড়ি চাটগুলো কতটা ক্রিস্পি হয়েছিল। তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি পাপড়ি চাটটা কিভাবে বানিয়েছিলাম। পাপড়িগুলো যেহেতু বাড়িতে বানিয়েছিলাম, তো কিভাবে আমি পাপড়িটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে ডিটেলসে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো, প্রথমে একটা বড় বোল নিয়েছি আর এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছিলাম। তারপর ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছিলাম, বাট সেটা আমি ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। তারপরে দিচ্ছি জোয়ান। জোয়ানটা এখানে হাতে নিয়ে হাতে একটুখানি ঘষে নিয়েই তারপরে আমি দিয়ে দেব, যাতে একটু ক্রাশ হয়ে যায় জোয়ানগুলো। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে আমি একটু হাতের মধ্যে দলে নিচ্ছি এবং তারপরে সেটা ময়দার মধ্যে দিয়ে দেব। আর তারপরে দিতে হবে ময়াম। ময়ামটা মানে সাদা তেল, এখানে কিন্তু সাদা তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। আর হ্যাঁ, এখানে জোয়ানটা আমি জোয়ানের ফ্লেভারটা একটু বেশি ভালোবাসি বলে একটু বেশি দিয়েছি, তো তোমরা চাইলে একটু কমাতেও পারো। আগেই বললাম সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। নর্মাল লুচিতে আমরা যে পরিমাণে দিয়ে থাকি, তো সেই রকম দিলে হবে না, একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে, তবেই মুচমুচে ব্যাপারটা হবে। এরপরে হাত দিয়ে যেরকমভাবে আমি দোলে দোলে মাখছি সেইরকমভাবে মাখতে হবে। ময়ামটা ঠিকঠাক দিয়েছো কিনা সেটা বুঝবে কি করে? যখন এইরকমভাবে সব ময়দার সঙ্গে ময়ামটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, নর্মালি দেখো জাস্ট হাত দিয়ে যখনই তুমি একটু দলা পাকানোর চেষ্টা করবে, দেখো একদম একটা লাড্ডুর মতন তৈরি হয়ে যাবে, তখন বুঝবে ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়েছে। কারণ এখনও কিন্তু আমরা এখানে জল অ্যাড করিনি। যদি দেখো এইরকম ডালা পাকছে না, তাহলে কিন্তু তোমাকে ময়াম আরেকটু দিতে হবে। আর এরকমভাবে যেই প্রেস করবে এরকম ঝুড়ো মতন হয়ে পড়ে যাবে, তখন বুঝবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত একটা ডো বানাতে হবে। কোনোভাবে ডোটা নরম হয়ে গেলে কিন্তু হবে না। তো একবারে বেশি জল দিয়ে দেবে না, একটু একটু করে জল দেবে। মাখতে মাখতে প্রয়োজন হলে আবার একটু করে জল নিয়ে নেবে। মনে রাখবে ডোটা কিন্তু বেশ শক্ত শক্ত করতে হবে। এরপরে বেশ কিছুক্ষণ মাখার পরে দেখো পুরো বাটিটা থেকে ডোটা ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝতে হবে জলটা একদম পারফেক্ট হয়েছে দেওয়া। আর এখানে দেখো এখন একটু শক্ত শক্ত মনে হচ্ছে, বাট এইরকম শক্ত শক্তই কিন্তু মাখতে হবে, কারণ 10-15 মিনিট রেস্টে যখন আমরা রাখবো ওটা একদম সেট হয়ে যাবে সুন্দর। তো দেখো একদম মাখা কমপ্লিট। দেখো বাটিতে আর একটু লেগে যাচ্ছে না। এই সময় একটু হাতে সাদা তেল নিয়ে আরও একবার ভালো করে মেখে রেখে দেবো ভিজে কাপড় দিয়ে, যাতে এর ময়েশ্চারটা কোনোভাবে উঠে না যায় বা শক্ত হয়ে না যায়, খুব সুন্দরভাবে যাতে ময়দাটা সেট হয়। ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এবারে আমি চাটনি যেটা দিয়ে বানাবো সেটা রেডি করছি। দেখতেই পাচ্ছ খেজুর, প্যাকেটের খেজুর ভালো করে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তার থেকে দানাটা এইভাবে বার করে নিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা কেটে নেব। আজকের যেহেতু আমি তেঁতুল দিয়ে চাটনিটা বানাচ্ছি না, তাই খেজুর আর আমসত্ত্ব এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমি আচারটা বানিয়েছিলাম, মানে চাটনিটা বানিয়েছিলাম। কারণ আমার পতিদেবের আবার ওষুধ খাচ্ছে, তাই ও চাটনি খাবে না যদি আমি তেঁতুল দিয়ে বানাই, তো সেই জন্য তেঁতুলটাকে স্কিপ করা হয়েছে। তো কোনো একদিন নিশ্চয়ই তেঁতুল দিয়ে বানিয়ে তোমাদের দেখাবো। তো আজকের আমরা বানাচ্ছি খেজুর আমসত্ত্ব দিয়ে। চাটনি বানানোর জন্য প্রথমে তো কেটে নিলাম খেজুর আর আমসত্ত্ব। এবারে খেজুরটাকে মিক্সিতে পেস্ট করে নেবো এবং আমসত্ত্বটাকেও মিক্সিতে পেস্ট করে নেবো। তো পেস্ট করা আমার হয়ে গেছে। এরপর একটা কড়া গরম করে তার মধ্যে বেটে রাখা খেজুর আর আমসত্ত্বটা দিয়ে দেব এবং সাথে একটু জলও আমি দিয়েছিলাম, কারণ খুব ঘন হয়ে গেছিলো তাই। এরপরে গ্যাসটাকে মিডিয়াম রেখে ওটাকে ফুটতে দিয়েছি এবং এর মধ্যে আমরা দিচ্ছি হচ্ছে একটুখানি বিট নুন আর একটু দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দুটো দিয়েই কিন্তু আমরা ফোটাবো। আর এখানে কোনো চিনি আমি আলাদা করে অ্যাড করিনি, কারণ খেজুরটা এমনিতেই মিষ্টি, আমসত্ত্বটা এমনিতেই মিষ্টি, তো টক টক ব্যাপারটা রাখার জন্যই আমি অ্যাড করিনি। তো এখানে দেখো কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি কালারের জন্য।
10-15 মিনিট ফোটার পরে দেখো এই রকম ঘন হয়েছে। তো চাটনিটা আমরা এইরকমই নামিয়ে নেব, বেশি ঘন হতে দেওয়া যাবে না। তো চাটনিটা কমপ্লিট করার পরে আবার আমরা সেই মেখে রাখা ডোটার কাছে চলে গেছি। দেখতেই পাচ্ছ এরকম লম্বা একটা বানিয়ে নিয়েছি ওই ডোটা থেকে। এখান থেকে আমি 8টা বড় বড় লেচি বানিয়েছিলাম। একদম লুচির থেকে ছোট ছোট করে লেচি কেটে সেখান থেকে বেলে লুচির মতন করে করেও করা যায়, বাট আমার মনে হয় ওটাতে সাইজ একই হয় না। তো সেই জন্যে, যাতে সব সাইজ এক হয়, তো সেই জন্য আমি এরকমভাবে করেছি। তো বড় বড় এই যে লেচিগুলো গোল গোল পাকিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, মানে কাপড় চাপা দিয়ে, ভিজে কাপড়। তারপরে একটা করে লেচি বার করে বড় বড় একটা রুটির মতন বানিয়ে নিয়েছি, আর তারপরে সেখান থেকে একটা চাপার সাহায্যে গোল করে, এখানে আমি একটা বোতলের চাপা নিয়ে করেছি। তো তোমাদের কাছে যদি কাটার থাকে সেটা দিয়েও করতে পারো, বা ছোট যদি স্টিলের বাটি বা গ্লাস থাকে সেটা দিয়েও করতে পারো। এরকম সুন্দরভাবে কেটে যায়। আর এরকম ভাবে কাটলে কি বলতো, সবকটা সমান হয়। তো দেখতেই পেলে একটা লেচি থেকে আমি কতগুলো পাপড়ি অলরেডি বানিয়ে নিলাম। এবারে যে এক্সেস যে এটা বেরোচ্ছে, এটাকে আবার একটু গোল মতন শেপ দিয়ে এটাকে আবার বেলে নেব, সেখান থেকেও আরও কয়েকটা বেরোবে। তারপরে মানে এইরকমভাবে যতক্ষণ মোটামুটি ওই চাপা দিয়ে কেটে কেটে নেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে মানে বড় করে রুটির মতন বেলতে থাকবো। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো এতে কিন্তু খুব ভালো, সবকটা শেপ যেহেতু সমান হয়, দেখতে জিনিসটা একদম দোকানের মতন হয়, ভালো লাগে। তো বেশ কিছু পাপড়ি আমার রেডি করা হয়ে গেছে। এবারে দেখো এরকম কাঁটা চামচের সাহায্যে কিন্তু পাপড়িগুলোর ওপরে ফুটো করে দিতে হবে, না হলে পাপড়িগুলো ফুলে যাবে, আর ফুলে গেলেই কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আর হবে না, লুচির মতন ফুলে যাবে আর নরম নরম হবে। তো প্রত্যেকটা পাপড়িতেই কিন্তু এরকমভাবে পুরো ফুটো ফুটো করে দিতে হবে, তবেই পাপড়িগুলোকে মুচমুচে বানাতে পারবে। তো আমি সব কটা ওই রকমভাবে করে নিচ্ছি। তো এবারে আমরা পাপড়িগুলোকে ভেজে নেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। মোটামুটি তেলটাকে একটু গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ আলুটাকে ভালো করে ব্রাউন হয়ে যায় কিন্তু ভিতরে যদি নরম নরম থাকে তাহলে জল দিয়ে হবে না। সেই জন্য একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে ব্রাউন ব্রাউন করে এটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ গরম তেলে দেওয়ার পরেই কিন্তু ওটা ফুলে ওঠার একটা প্রবণতা থাকে, বাট ফুলে এখানে উঠবে না, কারণ আমরা ফুটো ফুটো করে দিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে পাপড়ি ভাজার জন্য। মিডিয়াম গ্যাসে এটাকে কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, এদিক ওদিক করে উল্টে পাল্টে, তবেই কিন্তু পাপড়ি মুচমুচে হবে। আশা করি আওয়াজটা শোনার পরে তোমরা বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে আমি বাকি সব পাপড়িগুলো এইরকমভাবে ভেজে নিতে হবে। তো পাপড়িগুলো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে। এরকমভাবে মোটামুটি পাপড়ি ভেজে তোমরা কন্টেনারে স্টোর করে 1 মাস মতন রেখে দিতে পারবে। এবারে পাপড়িগুলোকে ডেকোরেশন করার পালা। তো প্লেট সাজিয়ে নিয়েছি, আর বাড়িতে ছিল যা যা, টমেটো, ধনেপাতা আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই দিয়েই এবারে ডেকোরেশনটা করব। দেখো প্রথমে প্লেটের মধ্যে পাপড়িগুলোকে সাজিয়ে নেব। দেখো দোকানে অনেকবার পাপড়ি চাট খেয়েছি, তবে কার পরে কোনটা দেয় একদম মনে ছিল না, তাই আমরা আমাদের মতন করে কিন্তু লেয়ারিংগুলো করছি। তো পাপড়ি দেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছিলাম টক দই, তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো কোচানো, আর তারপরে আলু কুচানো, যেটা সিদ্ধ করা আলু, তারপরে একটু ধনেপাতা, সব একে একে আমি একটু একটু করে ছড়িয়ে দিয়েছি। এরপরে দিয়েছিলাম আমার বানিয়ে রাখা চাটনিটা। চাটনিটা কিন্তু বেশ খেতে হয়েছিল, পরিমাণ মতন দিয়ে দিচ্ছিলাম। চাটনিটা দেওয়ার পরে রিমো বলল এর ওপর থেকে আবার একটু দই দাও, তো আবার একটু একটু করে দই দিয়েছি, আর তারপরে একটু করে বাদাম ছড়িয়ে দিয়েছি আর ঝুড়ি ভাজা। এরপরে একটু জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর আমাদের পাপড়ি চাট কিন্তু একদম রেডি হয়ে গেল। সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরাও চাইলে বাড়িতে এটা বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমাদের তো জাস্ট ওয়াও লেগেছে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলবো, পাপড়িগুলো বানিয়ে রেখে দিও, তারপরে যখন ইচ্ছা হবে, একদিন মনে হলো তো করে নিলে, যেদিন খাবে সেই দিনই পাপড়ি বানিয়ে করতে গেলে একটু এনার্জি বেশি লাগে। তো যাই হোক, আমি তো অসাধারণ খেয়েছি, আর মিমো রিমো সবাই খুব ভালো বলেছে।
এই ধরনের রেসিপিগুলো বাড়ির সবার ভালো লাগবে, এটাই স্বাভাবিক। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।